তাহলে কি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী একটা আরশোলা একটা আরশোলা ভারতের প্রধানমন্ত্রী হবে? এটা আবার হয় নাকি? তো চলুন এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করি যতটা সম্ভব। দেখুন, সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। নামটা শুনতে কেমন লাগছে, তাই না? ককরোচ মানে আরশোলা। আরশোলা জনতা পার্টি, আরশোলাদের পার্টি? না, আরশোলাদের পার্টি নয়। আরশোলা এখানে মানুষ। এমন কিছু মানুষ যারা নিজেদেরকে পরিচয় দিতে বর্তমানে বাধ্য হচ্ছেন একজন আরশোলা হিসাবে। আর তারা কারা? তারা কিন্তু প্রত্যেকেই ভারতের তরুণ সমাজ। তো এই ভারতের তরুণ সমাজের অনেকেই একটা নতুন সংগঠনে যোগদান করছেন, যার নাম সিজেপি। মাত্র ৪ দিনের মধ্যে যেখানে সদস্য সংখ্যা হয়ে গেছে ৩.৫ লক্ষের ওপরে, এবং ৪ দিনের মধ্যে ফলোয়ার্স সংখ্যা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়নের বেশি। তো এবার আপনারা নিশ্চয়ই ভাবতে বাধ্য হচ্ছেন যে মাত্র ৪ দিনের মধ্যে কয়েক মিলিয়ন ফলোয়ার্স ইনস্টাগ্রামে, আর ৩.৫ লক্ষর উপরে সদস্য মাত্র ৪ দিনের মধ্যে। নিশ্চয়ই তাহলে এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, নিশ্চয়ই দম আছে। না হলে এত মানুষ এত দ্রুততার সঙ্গে কেন সদস্য হবে? কেনই বা ফলো করবে এই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে? আপনাদের ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করছি। এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, এটা কিন্তু এখনো কোনো রাজনৈতিক দল নয়। এটা এখনো সোশ্যাল মিডিয়া নির্ভর একটা সংগঠন বলতে পারেন। তবে আগামী দিনে এই সংগঠনটা যে রাজনীতিতে আসবে না তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। অনেকেই মন্তব্য করছেন যে গতিতে ফলোয়ার্স সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই সোশ্যাল মিডিয়া নির্ভর সংগঠনটি আগামী দিনে ভারতের রাজনীতিতেও আসতে চলেছে এবং হয়তোবা ভারতের রাজনীতিতে সবার উপরে উঠতে চলেছে, অর্থাৎ প্রধানমন্ত্রী পদ পর্যন্ত পেতে চলেছে এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, তারই একজন সদস্য। তো এই যে সিজেপি, এটা কে তৈরি করলো? এটা তৈরি করলো আম আদমি পার্টির একজন সদস্য, যিনি বর্তমানে ভারতের বাইরে রয়েছেন। নাম দীপক। দীপক অভিজিৎ দীপক সম্ভবত। তো তিনি এই সোশ্যাল মিডিয়া নির্ভর প্ল্যাটফর্মটি বা সংগঠনটি তৈরি করেন। কেন তৈরি করেন? সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলছিল। সেখানে আমাদের দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি একটি মন্তব্য করেন, যেখানে তার মন্তব্যকে এভাবে উপস্থাপন করা হয় যে তিনি ভারতের তরুণ সমাজকে ককরোচ অর্থাৎ আরশোলার সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন ভারতের তরুণরা আরশোলার মতো, তারা একটা কর্মসংস্থান জোগাড় করতে পারে না, এমনকি কাজের ক্ষেত্রে একটা ভালো জায়গাও তৈরি করতে পারে না। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিদ্রোহ স্বরূপ তৈরি হয় এই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। মাত্র ৪ দিনের মধ্যে ৩.৫ লক্ষের উপরে সদস্য এবং ইনস্টাগ্রামে কয়েক মিলিয়ন ফলোয়ার্স। তো এই যে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মটি, তার যে কর্ণধার অভিজিৎ দীপক, তিনি পরবর্তী সময়ে আমাদের প্রধান বিচারপতির যে এই মন্তব্যকে কেন্দ্র করে স্পষ্টীকরণ, সেটাও মানতে চাননি এবং
কন্টিনিউ মিম বানিয়ে চলেছেন যে না, তিনি আসলে এই কথাটিই বলেছেন। তবে জানিয়ে রাখি, আমাদের প্রধান বিচারপতি তিনি কিন্তু পরে স্পষ্টীকরণ করেছেন এই মন্তব্যকে কেন্দ্র করে যে তিনি ভারতের পুরো তরুণ সমাজকে বলেননি কথাগুলো। তিনি বলেছেন আদালতের কিছু এমন উকিল রয়েছে যারা জালি সার্টিফিকেট নিয়ে কাজে যোগদান করেছে বা করতে চেষ্টা করছে এবং আদালতের পরিবেশ নষ্ট করছে, মূলত তাদেরকে উদ্দেশ্য করে। তিনি ভারতের তরুণ সমাজকে কখনোই এই কথাগুলো উদ্দেশ্য করে বলেননি এবং তিনি পরে স্পষ্টীকরণে আরও জানিয়েছেন তরুণ সমাজকে ভারতের ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড হিসাবেই তিনি দেখেন। তো যাই হোক, অভিজিৎ দীপক এই যে সিজেপির কর্ণধার, তিনি এই বিষয়টি মানতে চাইছেন না এবং কন্টিনিউ মিম বানিয়েই চলেছেন। এবং এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, এই পার্টির সদস্য হতে গেলে তিনি বেশ কয়েক রকম শর্তও রেখেছেন। সেই শর্তগুলো হলো আপনাকে হতে হবে অলস, হতে হবে সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় আপনি কাটান, হতে হবে আপনি বেকার, হতে হবে প্রতিবাদ করার মতো সক্ষমতা, তবে আপনি সদস্যপদ গ্রহণ করতে পারবেন, নয়তো নয়। এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, এই পার্টি বেশ কয়েকটি দাবিও রেখেছে। সেই দাবিগুলো হলো ঠিক এরকম: কোনো প্রধান বিচারপতি অবসর গ্রহণের পরে রাজনৈতিক ফায়দা পেতে রাজ্যসভার সদস্যপদ পাবেন না। লোকসভার সদস্য সংখ্যা না বাড়িয়ে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণ রাখতে হবে। এমনকি মন্ত্রিসভাতেও 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণ রাখতে হবে। কোনো ব্যক্তির ভোটাধিকার ভুলবশত যদি কেড়ে নেওয়া হয়, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের নামে যদি দেখা যায় কোনো ন্যায্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারকে প্রয়োজনে গ্রেপ্তার করা যেতে পারে। শুধু তাই নয়, আরও বেশ কিছু দাবি কিন্তু রেখেছে এই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। এই পার্টিটি তৈরি হয় কবে? 16ই মে 2026, যেদিন অর্থাৎ 15 তারিখে আমাদের প্রধান বিচারপতি এই মন্তব্যটি করেছিলেন, ঠিক তার পরের দিন। এবং যেভাবে দ্রুত গতিতে এই পার্টির সদস্য সংখ্যা এবং ফলোয়ার্স বেড়েই চলেছে, তাতে করে অনেকেই কিন্তু স্বপ্ন দেখছেন যে হয়তো এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মটি, যাদের মূল কাজ হলো বিভিন্ন যে ভুল ভ্রান্তি সরকার বা বিভিন্ন আমাদের দেশের অভ্যন্তরে যে সমস্ত সমস্ত ও আরও একটি বিষয়, এই পার্টির আরও একটি দাবি রয়েছে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, আদানি, বিড়লা ইত্যাদি, তাদের মালিকানাধীন কোনো সংবাদপত্র চলবে না, তাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং স্বাধীনভাবে যারা খবর প্রকাশ করতে চাইবে শুধুমাত্র তাদেরকেই লাইসেন্স দেয়া হবে। তো যাই হোক, অনেকেই স্বপ্ন দেখছেন এই যে সিজেপি হয়তো আগামী দিনে রাজনীতিতেও আসতে চলেছে এবং যে দ্রুত গতিতে ফলোয়ার্স এবং সদস্য সংখ্যা বেড়ে চলেছে, আর মূলত যেখানে কিনা তরুণরাই যোগদান করতে চলেছে, তো হয়তো আগামী দিনে এরা রাজনীতিতেও আসছে এবং মানুষের সেরা পছন্দ হয়তো হয়ে উঠতে চলেছে। কারণ এরা কোনো ধর্ম মা কোনো ধর্মকে যে শুধুমাত্র সাপোর্ট করছে, কোনো ধর্মের বিরোধিতা করছে তেমনটাও নয়। এরা মধ্যপন্থী একটা রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে, যারা ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র এবং গণতন্ত্র নির্ভরই মূলত দাবি দাবাগুলো রাখছেন। তো এখন দেখার বিষয় যে আগামীতে কি হয়। তবে শেষে আরও একটা কথা জানিয়ে রাখি, অনেকেই কিন্তু এই যে সিজেপি অর্থাৎ
ককরোচ জনতা পার্টি এটিকে বাইরের কোনো দেশের ষড়যন্ত্র হিসাবেও দেখছেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের জন্য। কারণ এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকের দেখা উচিত, জানা উচিত পুরো ঘটনাগুলো। তবে আমি শেষ বেলায় আবার বলব, আমাদের প্রধান বিচারপতি যখন স্পষ্টীকরণ করেছেন, ওনার মন্তব্য হয়তোবা তিনি ঠিকই বলছেন। হয়তো পুরো তরুণ সমাজকে কখনোই তিনি ছোট করতে চাননি। কারণ সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি হয়ে এটা যে তিনি করবেন বা এমন ভুল করবেন, এটা কিন্তু আমি অন্ততপক্ষে না, বিশ্বাস করতে পারছি না। হয়তো উনার মন্তব্যটাকে একটু অন্যভাবেই দেখানো হচ্ছে, যেটা কিনা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা-নেত্রীরা বিভিন্ন সময় করে থাকেন। কারণ এই যে অভিজিৎ দীপক, উনিও কিন্তু আম আদমি পার্টিরই একজন সদস্য, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর বিদেশের বা অন্য কোনো দেশের ষড়যন্ত্রের কথাটা যে বললাম, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে অন্য কোনো রাষ্ট্রের এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তো সেক্ষেত্রে জানিয়ে রাখবো, উনি কিন্তু অর্থাৎ অভিজিৎ দীপক উনি কিন্তু বর্তমানে ভারতে থাকেন না। উনি কিন্তু ভারতের বাইরে রয়েছেন। তো আ এই যে অনেকেই সন্দেহ করছেন এই আ তিনি যে অন্য কোনো রাষ্ট্রের আ কোনো প্রলোভনে পা দিয়ে এমন একটা উদ্যোগ নেননি, এমন কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক, আগামী দিনে আশা করি পুরো বিষয়টা আমাদের সামনে আরো বেশি পরিষ্কার হবে। তবে আমি তরুণ সমাজকে এটুকুই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই সবসময় ভারতের ভালোর কথা মাথায় রাখবেন। বাইরের কোনো দেশের আ যদি সত্যিই কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে আপনাদের রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা প্রতিবাদ করুন। তবে কোনো তার জন্য যে পার্টির সদস্যপদ গ্রহণ করতে হবে, ফলোয়ার্স হতে হবে, এমনটা কিন্তু নয়।